ডেফিসিয়েন্সি ইয়াটিয়া আচ্ছা আমি খুব দ্রুত আজকে শেষ করব সো আজকে পড়া থেকে সবগুলো প্রশ্ন আসবে ওয়ালাইকুম সালাম সাজেশন তা আবার শর্ট আসলে স্যার এটা বলতে চাই প্রশ্নটা শর্ট সাজেশন সরাসরি বলতে পারেন কি এটা প্রশ্নটা প্রশ্ন তো পাবেনি প্রশ্ন তো আপনাদের জন্যই করা হয়েছে টাইম মতো পাবেন আচ্ছা দেখেন ক্যামেরা কেমন আছে আচ্ছা পয়েন্ট হচ্ছে তার আগে ছোটো একটা বিষয় বলে নিই স্যাড আমি প্রশ্ন করার আগে প্রায় 3-4 বার খালি চেঞ্জই করছি পয়েন্ট হচ্ছে আমাদের থিওরি পরীক্ষা তো দিচ্ছি ল্যাব এক্সামে আপনাদের কি করানো হয়েছিল যদি আমাকে একজন জিজ্ঞেস করছিলাম ম্যাম বা আমি আসার আগে ইউজ কেস কি কেউ করেছিলেন তাহলে ইউজ কেসটা ডিএফডিটা আর হচ্ছে ইউএমএল ডায়াগ্রাম এই তিনটা হচ্ছে ওই draw.io দিয়ে জাস্ট ড্র করবেন যার ভাগে যেটা পড়ে সেটা হচ্ছে করবেন ওই দিন আর প্রত্যেকের পোর্টফোলিওটা বানায় আনবেন ওই পোর্টফোলিওটা হচ্ছে শো করবেন সো ওই প্রথম 10 মিনিটে হচ্ছে যে বা 10 বা 15 মিনিটে হচ্ছে যে draw.io দিয়ে হচ্ছে ড্র করবেন আপনাদেরকে প্রত্যেককে একটা করে প্রবলেম দেওয়া হবে সেই প্রবলেমের উপর বেস করে আপনারা হচ্ছে ড্র করবেন ওই ধরেন যে ফাইনাল পরীক্ষায় যেটা প্রশ্ন করছে তার উপরে যে কোনো একটা প্রশ্নের উপরে আমি যদি ভাগ করে দিলাম সো ওই প্রশ্নের উপরে হচ্ছে কি আপনার প্রথমে সলভ করবেন সলভ করে ধরেন যে ডিএফডি সলভ করলেন বা সলভ করলেন করে তার উপর যদি আপনার ইউজ কেস বানাতে হয় বা ইউএমএল ডায়াগ্রাম বা হচ্ছে যে আপনার ডিএফডি বানাতে হয় সো ওইটা বানাবেন হচ্ছে যে আপনার draw.io দিয়ে ওই যে অ্যাপ আমরা আগে একদিন করছিলাম ভিডিও আছে সো আর যদি কেউ না বোঝেন তা আমাকে আবার বলেন আমি দেখাই দিব নি সো ওটা দিয়ে করবেন আর দেন হচ্ছে নিজের পোর্টফোলিওটা আমাকে দেখাবেন ঠিক আছে পোর্টফোলিও খাতা দেখে নাকি আচ্ছা পোর্টফোলিও হচ্ছে যে আপনারা ওয়েব ল্যাঙ্গুয়েজের যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে পারেন HTML CSS PHP দিয়ে আপনারা করতে পারেন অথবা হচ্ছে যে যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে যে পাইথন দিয়ে বা যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে পারেন সো ওয়েবসাইটে এগুলোর প্রচুর আছে যদি আমাকে বলেন তাহলে আমি হচ্ছে নিজে বানিয়ে একটা আপনাকে দিয়ে দিতে পারি তো সেটাও পসিবল যাই হোক আমি বানাতে গেলে টাইম বেশি লাগবে অনেক লাগবে প্রায় 4-5 ঘন্টা হয়ে যাবে দেখে মজা পাবেন না এই জন্য হচ্ছে ওয়েবসাইট থেকে বানাতে বলছি আর যদি বলেন ক্লাসে বানাতে দেখাতে সেটাও দেখানো যাবে সমস্যা নেই সো আমি সাজেস্ট করি যে হয় পাইথন দিয়ে করেন অথবা রিঅ্যাক্ট দিয়ে করেন যে কোনো একটা দিয়ে করে আপনারা পোর্টফোলিও দেখাবেন সো এই দুইটা কাজ হচ্ছে আমাদের দিন ল্যাবের দিন থাকতেছে আর ছোট একটা 1 মিনিটের বা একটা বা দুইটা কোশ্চেন একটা ভাইবা হবে আর কি সো এই ফুল মিলাই হচ্ছে কি আমাদের ল্যাব পোর্শন গেল আর থিওরিতে আমি আজকে যা যা দেখাবো তো কিছু টপিক বাদ দিব আর আজকে কিন্তু একটু ম্যারাথন যাবে সো কিছু টপিক হচ্ছে বাদ দিব ওই বাদ দেওয়া টপিক পড়ার দরকার নেই বাকিগুলো হচ্ছে কি একটু কাইন্ডলি পড়ার চেষ্টা করবেন যাতে হচ্ছে যে সিলেবাসটা কভার করতে পারে ওকে সো আমরা হচ্ছে যে লাস্ট ক্লাসে আমরা এই গোল আর সাব গোল মানে হচ্ছে যে ফিজিবিলিটি স্টাডিটা দেখার চেষ্টা করছিলাম এবং ফিজিবিলিটি স্টাডির উপর বেস করে আচ্ছা আবারও বলতেছি ম্যারাথন যাবে মাঝখানে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে আটকাবেন ইতিহাসে নেই চলে গিয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সো যে কোনো প্রবলেম মানে ধরেন যে বললাম হোস্টেল ম্যানেজমেন্ট সিস্টেম সো যে প্রবলেমগুলো আসবে আপনাদের পরীক্ষায় 5টা প্রবলেম একদম কমন আগেই বলে দিচ্ছি এক হচ্ছে ডিএফডি এক হচ্ছে ডিসিশন ট্রি এক হচ্ছে এই ফিজিবিলিটি স্টাডি তারপরে হচ্ছে আপনার এরপর হচ্ছে নেটওয়ার্ক ডায়াগ্রাম আরেকটা আছে এই মোট 4টা বা 5টা প্রবলেম হচ্ছে 100% আসবে বাট এক্সাম্পল ভিন্ন আর কি দিয়ে আপনাদের এই পরীক্ষা আসবে আচ্ছা সো গোল অ্যান্ড সাব গোল হচ্ছে যে
ডিএফডি, ডিসিশন ট্রি, ফিজিবিলিটি স্টাডি, তারপর হচ্ছে নেটওয়ার্ক ডায়াগ্রাম। আচ্ছা আমি বরং নেটওয়ার্ক ডায়াগ্রামটা আগে দেখাই, তাহলে হচ্ছে যে ওটা দ্রুত হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আমি এটা হচ্ছে একটু দ্রুত আগাই তাহলে। কামরুল এটা আসুন তো, এটা আসুন। এই চ্যাপ্টার কে বলতেছে? শুনি না। হ্যাঁ হ্যাঁ এই টাকার বিষয়টা পরে বললেন, আগে পড়া শেষ করি। একটু শুনেছি কি কি বলেন বলেন। পজ 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 চার্জটা আসলে এটা। সো আমাদের এই ইয়াতে এই চ্যাপ্টারের মেইন কাহিনী হচ্ছে কি যে আমরা ধরেন যে একজন সিস্টেম অ্যানালিস্ট বা হচ্ছে যে প্রজেক্ট অ্যানালিস্ট বা প্রজেক্ট নিয়ে কাজ করতেছে। সো ইনফরমেশন সিস্টেমগুলোকে প্রজেক্টের মধ্যে কীভাবে ম্যানেজ করা যায় সেই কাজগুলো হচ্ছে কি আমরা এখান থেকে দেখব। সো প্রথমে বলছে কি এখানে লার্নিং অবজেক্টিভ হচ্ছে এক্সপ্লেইন দ্য প্রসেস অফ ম্যানেজিং অ্যান ইনফরমেশন সিস্টেম প্রজেক্ট। আমরা কিভাবে একটা ইনফরমেশন সিস্টেমের প্রসেসটাকে এক্সপ্লেন করতে পারি, প্রজেক্টের যে কোনো ইনফরমেশন সিস্টেমকে। দুই হচ্ছে ডিসক্রাইব দ্য স্কিলস রিকোয়ার্ড। যদি আমরা একটা প্রজেক্ট ম্যানেজার হিসেবে চিন্তা করি, পুরো প্রজেক্টকে আমি যদি একজন প্রজেক্ট ম্যানেজার হিসেবে চিন্তা করি, তাহলে কিভাবে এফেক্টিভলি আমি স্কিলগুলোকে ডিসক্রাইব করতে পারবো। দ্যাট মিনস হচ্ছে যে আমার প্রজেক্টটা তৈরি করার জন্য কী কী স্কিল দরকার, বা পুরো প্রজেক্টের ক্ষেত্রে কী কী জায়গাতে আমাকে স্কিল করতে হবে, ইম্পোর্ট করতে হবে, সেগুলো হচ্ছে কি ডিসক্রাইব করতে পারা। তিন হচ্ছে যে লিস্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস ডিউরিং প্রজেক্ট ইনিশিয়েশন। দ্যাট মিনস প্রজেক্টের ফুল ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস। দ্যাট মিনস হচ্ছে যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ইনিশিয়েশন, প্ল্যানিং, এক্সিকিউশন, ক্লোজ ডাউন, চারটা জিনিস। ইনিশিয়েশন হচ্ছে আমি প্রজেক্টটা শুরু করছি, প্ল্যানিং করে হচ্ছে কাজ করতেছি, তারপরে এক্সিকিউট করলাম, তারপর হচ্ছে ক্লোজ ডাউন করলাম। এই চারটা হচ্ছে মেইন কাজ। তার মধ্যে সাব ভার্সন আছে আর কি, যে আমি প্ল্যানিং করার সময় কীভাবে প্ল্যান করতেছি, এক্সিকিউট করার সময় কীভাবে এক্সিকিউট করতেছি, ভেঙে ভেঙে ইমপ্লিমেন্ট করতেছি, লাস্টে হচ্ছে ক্লোজ ডাউন করলাম, পুরো জিনিসটা ডেপ্লয়মেন্ট করলাম বা মেনটেন্যান্স করলাম। ওই সেদিন আপনাদের দেখালাম না ওই যে ইয়াতে এসডিএলসিতে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে 7টা। সো ওই পুরো কাজটাই হচ্ছে কি আমাদের এই প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিসের লোকেরা করতেছে ডিউরিং প্রজেক্ট। এক্সপ্লেন ক্রিটিক্যাল পাথ শিডিউলিং, গ্যান চার্ট আর নেটওয়ার্ক ডায়াগ্রাম। এটা আমি স্লাইড করার সময় দেখাচ্ছি, তাও জাস্ট মুখে বলি। সেটা হচ্ছে কি যে ধরেন আপনি প্রজেক্ট করার সময় শুরু থেকে শেষ পর্যন্ত যা যা করতেছেন সেই জিনিসগুলোকে কয়েকটা টাইমিংয়ে ভাগ করা হয়েছে। ধরেন আপনি বলতেছেন যে আমি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করছি জুন মাসের 30 থেকে জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত আমি হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করছি। তারপরে ওটাকে একটা গ্রাফে নিলেন, তারপরে বললেন যে জুলাই মাসের 6 তারিখ থেকে জুলাই মাসের 12 তারিখ পর্যন্ত হচ্ছে কি আমি করছি, কোডিং করছি, তারপর হচ্ছে এইভাবে করছি, এভাবে করে করে লাস্টে হচ্ছে কি আমি লাস্টে যে এই টাইমে যে আমি ডেপ্লয় করছি। এই পুরো জিনিসটাকে হচ্ছে একটা চার্ট আকারে দেখানো হয়, সেই চার্টটাকে বলা হয় গ্যান্ট চার্ট। আর তার পাশাপাশি আরেকটা চার্ট আছে, সেটাও হচ্ছে কি টাস্ক শিডিউলিং। টাস্কটা কখন করতেছি, কখন থেকে শুরু করে কখন থেকে শেষ করছি, এটাকে আরেকটা চার্টের মাধ্যমে দেখানো হয়, সেটাকে বলা হয় পার্ট চার্ট, PERT। সো একটা হচ্ছে গ্যান্ট চার্ট, একটা হচ্ছে পার্ট চার্ট। আচ্ছা পার্ট চার্টটা দেখাচ্ছি। সো এই জিনিসগুলোই হচ্ছে কি আমাদের এই স্লাইডের মূল বিষয়। আচ্ছা প্রজেক্ট ম্যানেজমেন্ট, আচ্ছা এই ব্যাখ্যা দরকার নেই, সামনে সামনে। আচ্ছা এই জিনিসটা একটু জাস্ট বলে রাখে, সেটা হচ্ছে কি যে একটা সিস্টেম প্রজেক্টকে ধরেন আপনি একটা কোম্পানিতে আছেন, আপনি চাচ্ছেন অন্য কোম্পানি থেকে আপনার একটা কাজ করে নেবেন। আপনার স্কিল ওই মুহূর্তে নাই, বাট আপনার কাজ করা দরকার। সো আপনি করছেন কি অন্য কোনো কোম্পানিতে যে কাজটা করে নিচ্ছেন। যেমন ধরেন আমার ভার্সিটি তার নিজস্ব সার্ভার আছে, বাট যখন পোর্টালে কাজ চলতেছে, পোর্টাল আরেকটা কোম্পানিতে বানানো হয়েছে। যদিও পোর্টালটা বানানো হয়েছে, বাট আমার যে ভার্সিটি ওয়েবসাইটটা, আপনারা যে ওয়েবসাইটটা এখন দেখেন, এটা কিন্তু আমাদের বানানো। এটা ফুল হচ্ছে স্টুডেন্টদের দিয়ে বানানো, স্টুডেন্ট এবং আমাদের টিচাররা এবং স্যাররা, তারাই হচ্ছে এই পুরো এটা বানাইছে। বাট পোর্টালটা হচ্ছে আমরা আসার আগের থেকে পোর্টালটা চলতেছে, এই জন্য হচ্ছে কি পোর্টালটা আনা হয়েছে অন্য জায়গা থেকে, থার্ড পার্টি থেকে। বাট এই যে ধরেন আমি বললাম যে পোর্টালটা আমি যে নিয়ে আসছি, এটা আনার ক্ষেত্রে আমাকে একটা রিকোয়েস্ট ফর্ম দিতে হয়। আমি যার কাছ থেকে কাজ নেব বা কাজ করাবো তাকে একটা রিকোয়েস্ট ফর্ম দিতে হয়। এই ফর্মটাকে বলা হয় সিস্টেম সার্ভিস রিকোয়েস্ট ফর্ম, SSR।
সো এই ফর্মটা কীভাবে লিখতে হয়, আচ্ছা এই ফর্মটা লেখার পরে তারপরে আমরা হচ্ছে ফিজিবিলিটি স্টাডি করি। ফিজিবিলিটি স্টাডি অলরেডি আমরা দেখছি যে ফিজিবিলিটি স্টাডি তো করছি তাই না, চ্যাপ্টার আমরা করছি না। ফিজিবিলিটি স্টাডি হচ্ছে কি যে আমার এই প্রজেক্টটা আমি চালাতে পারবো কিনা, বা এই প্রজেক্ট থেকে এখন বেনিফিট করতে পারবো কিনা, বা এই প্রজেক্টের আমার প্রয়োজনীয় রিসোর্স আছে কিনা। সো ওই যে আমরা 5টা ফিজিবিলিটি স্টাডি পড়ছিলাম মনে হয়, ইকোনমিক্যাল, লিগাল, তারপর হচ্ছে টেকনোলজিক্যাল, তারপর টেকনিক্যাল, আর কী কী পড়ছিলাম না 5টা। আচ্ছা, সো এটা হচ্ছে ফিজিবিলিটি স্টাডি। দেন হচ্ছে এটা হচ্ছে কি সার্ভিস রিকোয়েস্টের ফর্ম আর কি। ফর্মটা 4টা ভাগে ভাগ করে করা হয়। একটা হচ্ছে কি আপনার কন্ট্যাক্ট পারসন, কার সাথে কন্ট্যাক্ট করতেছি। 2 হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট। 3 হচ্ছে সার্ভিস রিকোয়েস্ট। 4 হচ্ছে আপনাদের সবগুলো দিয়ে দেওয়া হয়েছে। আর 4 হচ্ছে আপনার আমার কন্ট্যাক্ট ইনফরমেশন। 2টা কন্ট্যাক্ট ইনফরমেশন, একটা হচ্ছে কি আমার, লাস্টেরটা হচ্ছে আমার প্রথমটা হচ্ছে কি তার, লাস্টেরটা হচ্ছে আমার, যাকে দিয়ে হ্যাঁ বলতেছি প্রশ্ন আসবে, আপনি বুঝে যাবেন যে কী প্রশ্ন করব। প্রথম হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, দ্বিতীয় হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট। প্রবলেম স্টেটমেন্ট মানে হচ্ছে কি যে আমি যে প্রবলেমটা নিয়ে কাজ করতেছি বা আমি যেটা নিয়ে তার কাছ থেকে সফটওয়্যার চাচ্ছি, সেই প্রবলেম স্টেটমেন্টটা তাকে তৈরি করে একটু বাংলা ভাষা বা ইংলিশ ভাষায় লিখে তাকে হচ্ছে আমি তাকে দিলাম, এটা প্রবলেম স্টেটমেন্ট। সার্ভিস রিকোয়েস্ট হচ্ছে কি আমি তাকে রিকোয়েস্ট করছি, যেমন ধরেন যে অ্যাপ্লিকেশন লিখলে, প্রত্যেকটা অ্যাপ্লিকেশন লেখার অভ্যাস আছে। সো অ্যাপ্লিকেশন লিখলে লাস্টে হচ্ছে যে আমরা লিখি না আই দেয়ার ফর প্রে এন্ড হোপ দ্যাট, ওইরকম আর কি, যে আমরা ছোটোবেলায় শিখছিলাম অ্যাডভান্স বই থেকে। সো ওই অ্যাপ্লিকেশন লেখাটার মতো এখানে হচ্ছে সার্ভিস রিকোয়েস্টে বলতে হয় যে আই রিকোয়েস্ট থ্রু অ্যানালাইসিস অফ আর, মানে এভাবে করে তার কাছে রিকোয়েস্ট করতে হয় যে আমাকে এভাবে এভাবে কাজগুলো করে দিতে হবে, রিকোয়েস্ট এটা। আর লাস্টে হচ্ছে কি আমার কন্ট্যাক্ট ইনফরমেশনটা। সো এভাবে হচ্ছে কি একটা সার্ভিস রিকোয়েস্ট দিতে হয়। আচ্ছা, প্রজেক্টকে আমরা মানে একটা ইনফরমেশন সিস্টেম প্রজেক্টকে 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি কাকে, মানে প্রজেক্টটাকে বলে যে জিনিসের বা যে প্রোডাক্টের শুরু আছে এবং একটা শেষ আছে, যে প্রোডাক্টের শুরু আছে এবং একটা শেষ আছে। 2 হচ্ছে প্ল্যান্ড আন্ডারটেকিং, আমি কাজ করার সময় প্ল্যান করে কাজে নামছি। আপনি একটা ম্যাথ মনে করেন করবেন, আপনার তো ম্যাথ ক্লাস তো আছে, ম্যাথ ক্লাসে থেকে একটা ম্যাথ করতেছেন, ধরেন ফুরিয়ার ট্রান্সমিশন। সো ম্যাথের শুরু কোথায় শেষ কোথায়, এটা একটা শেষ আছে না। সো যদি ম্যাথটা শেষ করতে না পারেন তাহলে কিন্তু মার্কিং খুব ভালো আসবে, তাই না? আচ্ছা, সো ম্যাথের শুরু আছে, শেষ আছে, প্ল্যানিং আছে, যে আমি এইভাবে প্ল্যান করে ম্যাথ, ধরেন যে ধরলাম ম্যাথ না বলে কোড বললাম, যে কোড করতেছি, কোডের শুরু আছে শেষ আছে, এবং কোডটা হচ্ছে কি প্ল্যানিং ওয়েতে আগাচ্ছে, এবং আমার যে কাজগুলো করা দরকার সেই কাজের রিলেটেড অ্যাক্টিভিটিস, এ প্ল্যান্ড আন্ডারটেকিং অফ রিলেটেড অ্যাক্টিভিটিস টু রিচ অ্যান অবজেক্টিভ দ্যাট হ্যাজ এ বিগিনিং অ্যান্ড ইয়েস স্যার। সো এই জিনিসটাকে বলা হয় প্রজেক্ট। তো তাহলে প্রজেক্ট কি বুঝতে পারছি? হ্যাঁ আসেন, প্রজেক্ট কাকে বলে বুঝতে পারছি। প্রজেক্ট হচ্ছে যে কোনো একটা কাজ প্ল্যান্ড ওয়েতে আগানো, আমি যে কাজগুলো করতে চাই সেই কাজগুলোকে প্ল্যানিং অনুসারে আগানো, যে কাজ একটা শুরু আছে একটা শেষ আছে, এটাকে প্রজেক্ট বলে। প্রজেক্ট ম্যানেজমেন্ট হচ্ছে যে প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো জিনিসের কন্ট্রোল করা, অর্থাৎ ইনিশিয়েটিং, প্ল্যানিং, এক্সিকিউটিং আর ক্লোজিং, এই পুরো জিনিসের কন্ট্রোল আমার হাতে থাকা, এটাকে হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট বলতেছে। ধরেন পরীক্ষা আপনি শুরু করছেন, আমি হচ্ছে মনে করেন পরীক্ষার গার্ডে আছি, আমার দায়িত্ব কি আপনাদেরকে খাতা দেওয়া, তারপর হচ্ছে যে প্রশ্ন দেওয়া, তারপর হচ্ছে যে যদি কেউ ভালো কাজ করেন নিয়ে নেওয়া, তারপর হচ্ছে যে আপনার কি বলে লাস্টে হচ্ছে কারো যদি মানে এক্সট্রা পেজ লাগে সেটা দেয়া, এবং টাইমলি হচ্ছে যে আমার খাতাগুলো আমাকে নিয়ে জমা দেওয়া। তাহলে হচ্ছে কি ইনিশিয়েট করলাম, লাস্টে হচ্ছে ক্লোজ ডাউন করলাম, মাঝখানে এক্সিকিউশন করলাম কাজগুলো। এই পুরো জিনিসের পুরো কন্ট্রোলটা কার হাতে? আমার হাতে আছে। সো এটাকে বলা হয় প্রজেক্ট ম্যানেজমেন্ট। 2 3 হচ্ছে প্রজেক্ট ম্যানেজার, এই পুরো কাজগুলো কে করতেছে? একজন প্রজেক্টের সিস্টেম অ্যানালিস্ট করতেছে। আপনাদের ম্যাডাম পড়ে তো না, ম্যাডামের হাজব্যান্ড কিন্তু সিস্টেম অ্যানালিস্ট। যাই হোক, তো সিস্টেম অ্যানালিস্ট উইথ ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ স্কিলস রেসপন্সিবল ফর লিডিং প্রজেক্ট ইনিশিয়েশন, প্ল্যানিং, এক্সিকিউশন অ্যান্ড ক্লোজ ডাউন। পুরা জিনিসটার অ্যানালিস্ট কে করতেছে? সে হচ্ছে প্রজেক্ট ম্যানেজার। আর ডেলিভারেবল হচ্ছে কি আপনি পুরো কাজ শেষ করে জমা দিলেন, আপনার ক্লায়েন্টকে জমা দিচ্ছেন কোনো জিনিস, সেটা হচ্ছে কি আমার ডেলিভারেবল।
সিস্টেম অ্যানালিস্টের কাজ হচ্ছে ফুল সিস্টেমটাকে আগে অ্যানালাইজ করা। কিভাবে? ইনিশিয়ালাইজেশন যে হচ্ছে, ইনিশিয়ালাইজেশনের আগে কি করতে হচ্ছে, আগে রিকোয়ারমেন্টগুলোকে হচ্ছে কালেক্ট করতে হচ্ছে বা ডেটা কালেক্ট করতে হচ্ছে, যে ডেটার মাধ্যমে আমার কাস্টমার বা আমার ক্লায়েন্ট পুরো কাজটাকে দেখে স্যাটিসফাই হতে পারে। এই পুরো জিনিসের শুরু থেকে একদম শেষ পর্যন্ত পুরো জিনিসটাকে দেখা, বোঝা, জানা এবং প্রত্যেকের সাথে কানেকশন করে দেওয়া, এই জিনিসটাই হচ্ছে কি সিস্টেম অ্যানালিস্টের কাজ। ধরে নেন একটা ছোটো প্রজেক্টের জন্য, এই একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস দেখেন, তাহলে হয়তো বুঝতে পারবেন। দেখেন, সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল যদি বলি, SDLC। সো এই লাইফ সাইকেলটার শুরু থেকে হচ্ছে কি অর্গানাইজেশনাল চেঞ্জ অ্যান্ড কমপ্লেক্সিটি। আচ্ছা, অর্গানাইজেশনাল চেঞ্জ অ্যান্ড কমপ্লেক্সিটি বলতে বোঝায় আমি কাজ করছি, সেই কাজটার ক্লায়েন্টকে দেওয়ার আগে যদি কোনো চেঞ্জ আসে, সেই চেঞ্জটা আমি কিভাবে করতেছি, ক্লায়েন্ট কিভাবে চাচ্ছে। যদি আপনারা দেখে থাকেন যে যারা পেপার সাবমিট করে বা রিসার্চ পেপার করে, এক একটা রিসার্চ পেপারের সিরিয়াল বা এক একটা রিসার্চ পেপারের ধারা এক এক রকম, এক এক জায়গায় এক এক রকম। আরও সহজ ভাষায় বলি, ধরেন আমরা তো প্রতিদিনই খবর পড়ি, মানে খবর তো দেখি, তাই না? বিভিন্ন পোর্টাল থেকে হোক বা নিউজ পেপারে হোক বা টিভিতে খবর দেখে হোক। ধরেন যে প্রথম হলো পেপার বা জনকণ্ঠ পেপার, আর হচ্ছে ইত্তেফাক পেপার বা আমার বাংলাদেশ প্রতিদিন পেপার। ধরেন এই 3টা পেপার নিলাম, একই খবরই ভিন্ন না, দেখতে একটু ভিন্ন না, বলার ওয়ে বা রিপ্রেজেন্টেশনাল ওয়ে ভিন্ন না। এ কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে অর্গানাইজেশনাল চেঞ্জ, আমি আমার অর্গানাইজেশনে কীভাবে হচ্ছে কাজটাকে করে দিচ্ছি, সেই জিনিসটাকে হচ্ছে অর্গানাইজেশনাল চেঞ্জ। এবং তার মধ্যে যদি কোনো রকম কোনো ঝামেলা বা কোনো কনস্ট্রেন্ট থাকে, সেটাকে বলা হয় রবিন একটু মোবাইল দিয়ে গেছে স্যার। আচ্ছা, সেটাকে বলা হয় কমপ্লেক্সিটি। কন্ট্রাক্টরস অ্যান্ড ভেন্ডর্স, আমি একটু দ্রুত আগাচ্ছি, কোশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন। কন্ট্রাক্টরস অ্যান্ড ভেন্ডর্স, আমি কার কাছ থেকে কাজ নিচ্ছি এবং কার মাধ্যমে কাজ করতেছি বা আমার হয়ে কি কাজ করতেছে, সেগুলো হচ্ছে কি কন্ট্রাক্টর এবং ভেন্ডরদের কাজ। ম্যানেজিং পিপল হচ্ছে কি, ধরেন আমার কাজ করার সময় আমি টিম অনুযায়ী ভাগ করছি। একটা সফটওয়্যার, আপনাদের আগেও বলছিলাম যে একটা সফটওয়্যার সিস্টেমে বা একটা সফটওয়্যার ফার্মে একটা কাজের জন্য, একটা প্রজেক্টের জন্য একটা টিম থাকে। সেখানে একজন টিম লিড থাকে, তার আন্ডার হচ্ছে কয়েকজন কাজ করে, যেমন ডেভেলপার কাজ করে, কোডার কাজ করে, টেস্টার কাজ করে, তারপর হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের কাজ করে, ডিজাইনের কাজ করে, UI/UX-এর কাজ করে, তারপর লাস্টে ডিপ্লয়মেন্টের কাজ করে। এরকম করে কি মানে অনেকগুলা ইয়াতে ভাগ করা হয় এদেরকে। এই যে ভাগ করা হচ্ছে কোন পোর্শনে কে কোন কাজ করবে, এই জিনিসটাকে, এই ম্যানেজমেন্টটাকে বলা হয় ম্যানেজিং পিপল। সো এটা কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্ট একটা অংশ। মেথোডোলজিস অ্যান্ড টুলস, কোন মেথডে আমি কাজগুলো করতেছি, আমি কি মেথড দিচ্ছি, অ্যাজাইল মেথড দিচ্ছি, স্পাইরাল মডেল দিচ্ছি, মানে কোন মেথডে আমি আমার ফুল জিনিসটাকে সাজাচ্ছি। মেথডগুলো আপনারা শিখবেন হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে যে। সো মেথড কীভাবে দিচ্ছি, কী দিচ্ছি, সেই জিনিসগুলো হচ্ছে কি মেথোলজিস, এবং কী টুল ইউজ করা লাগতেছে আমার সফটওয়্যারে কত কোনো টুল ইউজ করা লাগছে কিনা, হার্ডওয়্যারে কোনো টুল আপাতত ইউজ করা লাগছে কিনা। সো এই টুলগুলো, যেমন আপনাকে আমি বললাম যে আমাকে একটা বানায় দেন, চিপ বানায় দেন, যে কোনোটা চিপ বানায় দেন। আমি স্যামসাংকে বললাম যে আমাকে একটা চিপ বানায় দেন। তো স্যামসাং R&D কী করবে, প্রথমে আমার ইউজার আমার কী কাজ দরকার সেই জিনিসগুলোকে নেবে, নিয়ে ওগুলোকে সাজাবে, কোনো একটা মডেলে ফেলবে বা কোনো একটা মেথোডোলজিতে ফেলবে। সেই মেথড অনুযায়ী হচ্ছে কি আমার কাজগুলোকে সাজায় দেন আমাকে হচ্ছে জমা দেবে, তাই না? এই জিনিসটাই হচ্ছে কি মেথোডোলজিস অ্যান্ড টুলস। যে মেথডে কাজ করতেছি সেই মেথড অনুযায়ী কী টুল আমার লাগতেছে। দুঃখের কথা বললেন না। যাই হোক, টাইম অ্যান্ড রিসোর্স কনস্ট্রেন্টস, আমার টাইমের মধ্যে কোনো মানে অবভিয়াস যে আমার কাজটাকে টাইমলি আমাকে জমা দিতে হবে, আমার শিডিউল টাইমে আমাকে জমা দিতে হবে, সে টাইমটা। এবং তার পাশে হচ্ছে রিসোর্স কনস্ট্রেন্ট মানে হচ্ছে কি, যদি আমার কোনো রেস্ট্রিকশন থাকে, আমি টাইমের মধ্যে কাজটা জমা দিতে পারবো কিনা সেটা কিন্তু একমাত্র আমিই বুঝবো, বা আমার যে পিপল আছে বা আমার যে ম্যান পাওয়ার আছে, সেই ম্যান পাওয়ার দিয়ে কিন্তু আমাকে টাইমলি কাজটা জমা দেওয়া লাগবে। ঠিক একইভাবে আমার যে রিসোর্স আছে, যে রিসোর্স দিয়ে আমি কাজ করতে পারবো কিনা বা রিসোর্স দিয়ে আমার ফুল প্রজেক্টটা কমপ্লিট হবে কিনা, সেই জিনিসটা কিন্তু একটা আমিই বুঝতেছি। সো এই কনস্ট্রেন্টটাকে বলা হয় টাইম অ্যান্ড রিসোর্স কনস্ট্রেন্ট। তারপরে ডকুমেন্টেশন অ্যান্ড কমিউনিকেশন। ধরেন আপনি পুরা কোড করছেন, এই কোডটা পরবর্তীতে যদি অন্য কাউকে দেন,
যদি বলেন যে এই কোডটা ধরেন আপনি ওই অফিসে নাই, বাট আপনি আপনার ইউজড কোডটা অন্য কাউকে, অন্য কোনো ডেভেলপারকে দিয়ে গেছেন, সো সে বুঝবে কীভাবে যে কোডে আপনি কী করছেন? হ্যাঁ, কমেন্ট দেখে। অর্থাৎ আপনি যদি কোনো কমেন্ট দিয়ে রাখেন বা এটার জন্য যদি কোনো ডকুমেন্টেশন বানান বা ডকুমেন্ট বানায় যান যে আমি এখানে এই কাজগুলো করছি, এই জিনিসটাকে বলা হয় ডকুমেন্টেশন। সো এই ডকুমেন্টেশন এবং কমিউনিকেশন এবং পুরো যতগুলো টিমের যতগুলো লোক আছে সবার সাথে কমিউনিকেশনটা ঠিক রাখা। কাস্টমার অ্যান্ড ম্যানেজমেন্ট এক্সপেকটেশন, এটা বোঝা যাচ্ছে যে আমার কাস্টমার এবং হচ্ছে যে আমার যারা ম্যানেজমেন্ট আছে তারা প্রত্যেকেই হচ্ছে কি তাদের সাথে আমার এক্সপেকটেশন ঠিক আছে কিনা, অর্থাৎ তারা আমার কাজ করাতে বা তাদের যে এক্সপেকটেশন ছিল বা তারা যা আমার কাছে কাজ চেয়েছিল সেটাকে আমি তার কাছে ফুলফিল করে দিতে পেরেছি কিনা। লাস্ট হচ্ছে কি টেকনোলজিক্যাল চেঞ্জ, অর্থাৎ এমন হতে পারে যে আমার কাজটা শেষ করার পরে ক্লায়েন্ট আমাকে বললো, তাকে ফেরত দেওয়ার পরে সে আমাকে বললো যে আমার কাছে এতটুকু পছন্দ হয়নি, আমাকে এতটুকু আরেকটু চেঞ্জ করে দেন। টেকনোলজিক্যাল চেঞ্জ সে বলতেই পারে যে আমি মার্কেটে এটা চালাতে পারতেছি না, আমাকে এই জায়গাটা একটু চেঞ্জ করে দেন। ওই যে কোন একটা মোবাইলের শাওমির লোগো চেঞ্জ হলো না মাঝখানে, ছিল তো কিন্তু প্রায় একই, বাট একটু জাস্ট লোগোটাকে একটু চেঞ্জ করে দিচ্ছে, অল্প একটু, ওটা যে কেউ করতে পারতো। হ্যাঁ, বাট এই লোগো চেঞ্জ করার কারণে কিন্তু তাদের অনেক বেশি বেড়ে গেছিলো, অনেক মার্কেট বেড়ে গেছিলো। আচ্ছা, সো এই জিনিসগুলো কিন্তু টেকনোলজিক্যাল চেঞ্জ। আচ্ছা, সো প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রসেসের মধ্যে 4টা জিনিস আমরা অলরেডি দেখছি, 4টা ফেজ। একটা হচ্ছে ইনিশিয়েশন, প্ল্যানিং, এক্সিকিউশন আর ক্লোজ ডাউন। হ্যাঁ, আচ্ছা, আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি এবং দেখাই আমাদের পুরো জিনিসটাকে, শিডিউলটাকে? একটা হচ্ছে গ্যান চার্টের মাধ্যমে, নেটওয়ার্ক ডায়াগ্রামের মাধ্যমে, পার্ট ক্যালকুলেশন, ক্রিটিক্যাল পাথ আর প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার। প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার হয়তো লাগবে না, এই 4টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে পারে। কর গ্যান চার্ট কাকে বলে? গ্যান চার্ট হচ্ছে আমার টাস্কের ডিউরেশন, অর্থাৎ আমি একটু আগে যেটা বলছিলাম যে আমার কোন সময় থেকে কোন সময়ে কী পরিমাণ কাজ করছি, কী কাজ করছি, এই জিনিসটাকে হচ্ছে ডিউরেশন দেখানো। তারপরে আমার কোনো কাজের টাইম ওভারল্যাপ হয়েছে কিনা, বা আমি এক্সট্রা কোনো মানে আপনাদের হয় না যে অনেকেরই পরীক্ষা ওভারল্যাপ হয়ে যায়, এক পরীক্ষার মাঝখানে আরেক পরীক্ষা এসে পড়ে, সো এই 2টা পরীক্ষার টাইম একই রকম হয়ে গেছে, সো ওটা হচ্ছে টাইম ওভারল্যাপ। যে আপনি আমার ডেভেলপিংয়ের সময় এক কাজের মাঝখানে অন্য কাজ এসে পড়েছে কিনা, ওটাকে বলা হচ্ছে টাইম ওভারল্যাপ। শো স্ল্যাক টাইম ইন ডিউরেশন। স্ল্যাক টাইম হচ্ছে, স্ল্যাক টাইম নিয়ে কারোর কোনো আইডিয়া আছে? আচ্ছা, স্ল্যাক টাইম হচ্ছে ধরেন আপনি আমাকে একটা কাজ দিয়েছেন, কাজের মাঝখানে আপনি বললেন যে আমার এই কাজটা করতে 1 মাস বেশি লাগবে, আমি আপনাকে 3 মাস সময় দিয়েছি, বাট আপনি আমাকে বললেন যে আমার 1 মাস বেশি লাগবে এই কাজের এতটুকু পরিমাণ কালেক্ট করতে। ওই 1 মাসের জন্য যেন আমার মেইন কাজে বা ওই 1 মাস ডিলের জন্য আমার জন্য মেইন কাজে কোনো প্রবলেম না হয়, বা কোনো কারণে হইতেই পারে যে আমার ডেভেলপার অসুস্থ হয়ে গেছে, ওই ডেভেলপারের অসুস্থতার জন্য যে ডিলেটা হয়েছে, ওই ডিলে যেন আমার মেইন কাজে কোনো রকম হ্যাম্পার না করে, মেইন কাজে বা মেইন প্রজেক্টের জন্য কোনো ডিলে না হয়, সো সেই টাইমটাকে বলা হয় স্ল্যাক টাইম। আচ্ছা, আচ্ছা, ডিলে হবে না এইটা হচ্ছে স্বাভাবিক, বাট হতে পারে। যদি হয়, ওই টাইমটাকে আমরা কিভাবে করতেছি বা আমরা ওটাকে ম্যানেজ করতে পারতেছি কিনা, যে টাইমটা, ওই টাইমটাকে স্ল্যাক টাইম বলে। মানে ওই টাইমের জন্য যেন আমার প্রজেক্টের কোনো হ্যাম্পার না হয় আমি হচ্ছে যে আমার যে ভেন্ডর আছে তার সাথে কথা বলবো যে আমার এখানে সময়টা বেশি লাগতেছে, কোনো সমস্যা হবে কিনা, অথবা যদি সে একজন অসুস্থ হয়ে গেছে তার জায়গায় অন্য কাউকে হায়ার করতে হবে আমাকে, এদের ছাড়া তার কোনো উপায় নেই, অথবা তো আমার পুরো প্রজেক্টে বাদ দিয়ে দিতে হবে। আপনারা যে ফিজিবিলিটির সাথে পড়ছিলেন না 3টা কাজ, যে হয় আমাকে মডিফাইড ভার্সন দিতে হবে, অথবা আগেরটাই চুজ করতে হবে, অথবা কি রিজেক্ট করে ফেলতে হবে। আর ফিজিবিলিটির সাথে কিন্তু পড়ছিলাম এই 3টা জিনিস। আচ্ছা, নেটওয়ার্ক ডায়াগ্রামটা হচ্ছে কি, আচ্ছা এখানে কিছু ডিপেন্ডেন্সিস দেখানো হয়। ডিপেন্ডেন্সি হচ্ছে কি, জাস্ট জিনিসটা দেখেন, আমি একদম এক্সাম্পল দেখাবো আপনাদেরকে। ডিপেন্ডেন্সি মানে হচ্ছে যে একটার জন্য আরেকটা, আপনি পরের কাজটা করবেন তার জন্য আগের কাজটাকে আপনাকে সলভ হতে হবে। বিভিন্ন গেম আছে না, যে গেমটা পরে লেভেল যেতে হলে আগের লেভেলটাকে ক্রস করতে হয়, সো এরকম ডিপেন্ডেন্সি আর কি। ডু নট শো টাইম ওভারল্যাপ বাট শো প্যারালালিজম। সে গ্যান্ট চার্টের মতো টাইম ওভারল্যাপ, একই কাজের মাঝখানে আরেকটা কাজ এসে পড়ছে কিনা সেটাকে সে দেখায় না, বাট সে দেখায় হচ্ছে কি প্যারালালিজম, একই সাথে
কোনো কাজ চলতেছে কিনা, দুইটা কাজ একই সাথে চলতেছে কিনা সেটা হচ্ছে কি সে দেখানোর চেষ্টা করে। শো স্ল্যাক টাইম ইন বক্সেস, এটাও স্ল্যাক টাইম দেখায় বাট একটু বক্স আকারে দেখায়। গ্যান চার্টে এখন একটা এক্সাম্পল দেখতে পাবেন, এটা হচ্ছে আমার গ্যান চার্ট। দেখেন আমি উইক বসাই নাই, আপনি এটা উইক অনুযায়ী দিতে পারেন বা ডে অনুযায়ী দিতে পারেন। উইক 1, উইক 2, উইক 3, আমি 7টা উইকে ভাগ করছি আমার কাজটাকে, পুরো প্রজেক্টটাকে। যদিও এখানে লেখা থাকে না, বিষয়টা হচ্ছে এরকম, আমি দেখাই। ধরেন যে আমি বললাম জুন 30 থেকে জুলাই 30, এক। এরপরটা বললাম যে অগাস্ট 1 থেকে অগাস্ট 15 বা অগাস্ট 10। তারপরে বললাম অগাস্ট 13 থেকে অগাস্ট 20, 3টা টাইম স্লট নিলাম। নিয়ে তারপরে আমি বললাম যে আমি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করছি, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। সো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করছি হচ্ছে আমি এই টাইম পর্যন্ত। তারপরে বললাম আমি করছি, ডিজাইন করছি। ডিজাইনটা হচ্ছে এখান থেকে মনে করেন এই পর্যন্ত। তারপরে আমি হচ্ছে করলাম, ডেভেলপিং করলাম, সেটা মনে করেন এইখান থেকে এই পর্যন্ত। জিনিসটা বুঝতে পারছি? এটাকেই বলা হয় হচ্ছে, মানে এটা এই চার্টটাকে বলা হয় গ্যান চার্ট। এটা যখন সফটওয়্যারে করা হয়, কালারিংয়ে করা হয়। বুঝতে পারছি গ্যান চার্টটা? শিডিউলিং চার্ট আর কি, যে কোনো টাইম শিডিউলের চার্টটা, আমি কখন কোন কাজটা করতেছি আমি এখানে স্যাম্পল দিয়ে রাখছি। আচ্ছা ঠিক আছে, পড়টা না গ্যান চার্ট বুঝতে পারছি তো? কার কোনো ঝামেলা হয়েছে গ্যান চার্টে? টোটাল কাজটাকে আমি ভাগ করে নিয়েছি কখন কে কত। হ্যাঁ 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 হ্যাঁ, এই কাজটাও এটা আপনারা একদম হাতে কলমেই করবেন। সেটা হচ্ছে যে আপনারা, আমার সময় থাকতো আপনাদেরকে প্রজেক্টের মাধ্যমে আমি কাজটা করাতে পারতাম, বাট পারলাম না। এই কাজটা আপনাদেরকে লাস্টে করতে হবে। পরীক্ষা নিয়ে নেন, পরে প্রজেক্ট করবেন। আচ্ছা, এটা আমি রেগুলারদেরকে দিছি আর কি। তো না, এটা এটা গ্যান চার্ট, এটা গ্যান চার্ট আপনি মানে গ্যান চার্টে অনুযায়ী আপনি এটা বলতে পারেন না। গ্যান চার্ট মানে গ্যান চার্ট দেখতে ভিন্ন রকমই হয়, অনেক রকমই হয়। যে আপনি টাইম অনুযায়ী দিচ্ছেন বা মানে চার্ট অনুযায়ী টাইমটাকে ভাগ করতেছেন, ডিউরেশনটাকে ভাগ করতেছেন। সো সেটা যে কোনোভাবে হতে পারে। সো আমি যেভাবে দেখাচ্ছি ওই অনুযায়ী ওইটা না, বাট এটাকে একটা ওয়ান অফ দ্য গ্যান চার্ট, গ্যান চার্ট হিসেবে ঠিক আছে। ওকে স্যার, তাহলে আমাদের যে একাডেমিক ক্যালেন্ডার, সেটা কি একটা গ্যাং চার্ট? আমাদের পুরো বছরের কাজটা তো ভাগ করে দিয়েছে। মেনলি গ্যান চার্ট হচ্ছে কি ইউজ করা হয় প্রজেক্টের ক্ষেত্রে, যে আমি প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত কী করেছি সেটাকে ভাগ করে নেওয়ার জন্য। তো সেই টেবিলটা আপনি এখন যেখানে ইউজ করেন না কেন, আপ টু ইউ, গ্যান চার্টই হবে আলটিমেটলি। আচ্ছা, এরপর আসতে হচ্ছে পার্ট চার্ট। পার্ট হচ্ছে কি, এটাকে ভাঙলে বলা হয় প্রোগ্রাম ইভালুয়েশন রিভিউ টেকনিক। দেখেন, পার্ট চার্টের মধ্যে কয়েকটা ভ্যালু থাকে। একটা হচ্ছে অপটিমিস্টিক, একটা হচ্ছে প্যাসিমিস্টিক, একটা হচ্ছে রিয়েলিস্টিক। এক এক বইয়ে রিয়েলিস্টিক লেখা, এক এক বইয়ে এম দিয়ে, মানে আর দিয়ে প্রকাশ করা, এক এক বইয়ে এম দিয়ে প্রকাশ করা। আচ্ছা, ও মানে হচ্ছে অপটিমিস্টিক। অপটিমিস্টিক হচ্ছে, ধরেন আমাকে একটা প্রজেক্ট দেওয়া হয়েছে, প্রজেক্টটা শেষ করতে আমি ধরে নিলাম বেস্ট কেসে 1 উইক লাগবে। আমি একটা ফুল প্রজেক্ট বানাবো, ফুল প্রজেক্ট শেষ করতে আমার 1 উইক লাগবে ধরে নিছি আমি। আর ওর্স্ট কেসে আমি ধরে নিলাম আমার এটা 1 বছর লাগতে পারে। এই যে ওর্স্ট কেসে বললাম, এটা হচ্ছে কি প্যাসিমিস্টিক। বাট রিয়েলি আমার লাগছে হচ্ছে ধরেন 3 উইক, 3 উইকের মতো লাগছে সাপোজ। এই জিনিসটা কি হচ্ছে প্রকাশ করা হয় পার্ট চার্ট দিয়ে। পার্ট চার্টের মধ্যে এই ইটি মানে হচ্ছে এস্টিমেটেড টাইম। এস্টিমেটেড টাইমটা প্রকাশ করা হয় কি দিয়ে? এস্টিমেটেড টাইমটা প্রকাশ করা হয় অপটিমিস্টিক টাইম, তার সাথে হচ্ছে প্যাসিমিস্টিক টাইম, আর যে রিয়েলিস্টিক টাইম তার সাথে 4 গুণ করে 6 দিয়ে ভাগ করলে যে রেজাল্টটা হয় ওটা হচ্ছে কি আমার এস্টিমেটেড টাইম। ঠিক আছে?
আচ্ছা আমি এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। দেখেন রিকোয়ারমেন্ট কালেকশন করেছি, অপটিমিস্টিক টাইম হচ্ছে আমি ধরে নিলাম যে 1 উইকে আমার কাজ শেষ হওয়ার কথা, বাট পেসিমিস্টিকে ধরে নিলাম মোস্ট কেসে যে আমার 9 উইকও লাগতে পারে, বাট রিয়েলি দেখলাম আমার 5 উইক লাগছে। সো এস্টিমেটেড টাইম হচ্ছে কি তাহলে 1 প্লাস 4 ইন্টু কত 5 প্লাস হচ্ছে 9/6, তাহলে 1 প্লাস 20 প্লাস 9 6 30/6 5। বুঝতে পারছি জিনিসটা? ভালো করে খেয়াল করেন, এই জিনিসটা কি বুঝতে পারছি আমরা? একটা জিনিস খেয়াল করবেন, অপটিমিস্টিক টাইমটা কিন্তু কখনোই পেসিমিস্টিক টাইম বা রিয়েলিস্টিক টাইমের চেয়ে কম মানে বেশি হবে না। আমি ধরে নেই আমার এই কাজটা করতে বা একটা হোমওয়ার্ক দিলাম বা একটা প্রজেক্ট নিলাম, এই প্রজেক্টটা করতে আমার সর্বোচ্চ মানে আমার ক্ষেত্রে আমি ধরে নিলাম যে যদি আমি কোনো রকম কোনো গাফিলতি না করি, ফাঁকিবাজি না করি, আমার 1 উইক বা 2 উইক লাগবে। বাট মাঝখানে ধরে নিলাম আমি ফাঁকিবাজি অনেক করছি, অনেক কিছু ঝামেলা দিয়ে তারপর ধরে নিলাম যে আমার এটা 10 উইক লেগে গেল, ওটাতে পেসিমিস্টিক টাইম। বাট রিয়েলি সব কিছু মিলিয়ে ঝিলে আমার কাছে ধরেন যে 4 বা 5 উইক লাগছে, ওটা হচ্ছে আমার রিয়েলিস্টিক টাইম। সো এখান থেকে আমি বের করতে পারবো আমার এস্টিমেটেড টাইম কত লাগবে। সো এস্টিমেটেড টাইম বের করার সূত্র হচ্ছে অপটিমিস্টিক প্লাস রিয়েলিস্টিক টাইমের সাথে 4 গুণ প্লাস হচ্ছে পেসিমিস্টিক টাইম যোগ করে 6 দিয়ে ভাগ। অপটিমিস্টিক টাইম কখনোই রিয়েলিস্টিক টাইম পেসিমিস্টিক টাইমের চেয়ে বড় হয় না, কারণ এটা হচ্ছে আমার বেস্ট টাইম, আমার এতটুকু লাগতে পারে। বাট অপটিমিস্টিক টাইম রিয়েলিস্টিক টাইম বা পেসিমিস্টিক টাইম সমান হতে পারে। যে আমি ধরে নিয়েছি 1 উইক আমার আবার আমি পেসিমিস্টিকও ধরে নিলাম যে আমার 1 উইকে লাগতে পারে এবং রিয়েলি আমার 1 উইকে লাগছে, এই যে। বাট অপটিমিস্টিক টাইম কিন্তু কখনোই পেসিমিস্টিক আর রিয়েলিস্টিক টাইমের চেয়ে বড় হবে না। এনি কোশ্চেন? ওকে, ধন্যবাদ। এখন হচ্ছে ক্রিটিক্যাল পাথ শিডিউলিং। ক্রিটিক্যাল পাথ শিডিউলিং হচ্ছে একটা শিডিউলিং টেকনিক যেটার অর্ডার এবং ডিউরেশন অফ এ সিকোয়েন্স টাস্ক অ্যাক্টিভিটিস ডিরেক্টলি এফেক্ট দ্য কমপ্লিশন অফ এ ডেট অফ এ প্রজেক্ট। একটা প্রজেক্টের পুরোপুরি কমপ্লিশনটাকে কোনো কারণে আপনার এফেক্ট করতেছে কিনা আপনার টাইম ডিউরেশন, আপনার কাজের ধরনের, কাজের সিকোয়েন্সের টাইমিংয়ের ডিউরেশনের কারণে কোনো, বাট আপনার টাস্ক অ্যাক্টিভিটি করার সময় যে টাইম সিকোয়েন্স আপনি ধরে নিয়েছেন সেই অনুযায়ী আপনার পুরা প্রজেক্টের মধ্যে কোনো এফেক্ট পড়তেছে কিনা সেটাকে বলা হয় হচ্ছে শিডিউলিং টেকনিক। এটাকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ আর একটা হচ্ছে স্ল্যাক টাইম। ক্রিটিক্যাল পাথ হচ্ছে সবচেয়ে কম সময়ে যে কাজটা শেষ করা যায়। আপনাকে আমি 1 উইক টাইম দিলাম কাজটা শেষ করার জন্য, আপনি কী করলেন, ভালো ডেভেলপার, আপনি 2 দিনই কাজ শেষ করে দিয়েছেন, ওটা হচ্ছে কি ক্রিটিক্যাল পাথ। আর স্ল্যাক টাইম কি তাহলে? দ্য টাইম দ্যান অ্যাক্টিভিটি ক্যান বি ডিলেড উইদাউট ডিলেইং দ্য প্রজেক্ট। একটু আগে যেটা বললাম যে আমি যদি ডিলে করিও আমার ডিলের কারণে যেন আমার প্রজেক্টটা কোনো ডিলে না হয়, ওটাকে বলা হয় স্ল্যাক টাইম। ঠিক আছে? ওকে, দেখেন সেই ক্ষেত্রে কি আমরা প্রজেক্টের মধ্যে আগে একটু অতিরিক্ত টাইম নিয়ে নিই যখন আমরা ডিজাইনটা করি? পেসিমিস্টিক হ্যাঁ, তার মানে পেসিমিস্টিক টাইম লাগেই। 20 দিন লাগবে। হ্যাঁ 20 দিন লাগবে, এর মধ্যে আমার এই স্ল্যাক টাইম যুক্ত আছে, যে যদি সে কোনো অসুস্থ থাকে তাহলে আমার এই 2 দিন সময় অতিরিক্ত হাতে থাকে। হ্যাঁ লাগতেই পারে, লাগাটা স্বাভাবিক। এটাকে ডিফাইন করা হয়েছে ক্রিটিক্যাল পাথ মানে ইয়া দিয়ে আর হচ্ছে স্ল্যাক টাইম দিয়ে আমরা ডিফাইন করে নিচ্ছি যে আমার টাইম লাগতেই পারে, আলটিমেটলি শেষ প্রজেক্ট পুরোটা শেষ করতে আমার সময় লাগতেই পারে। বাট এই জিনিসটাকে হচ্ছে কি আমরা ডিজাইন করে নিচ্ছি এইভাবে যে ক্রিটিক্যাল টাইম আর হচ্ছে যে স্ল্যাক টাইম। দেখেন একটু আগে যেটা বলছিলাম যে ডিপেন্ডেন্সিসটা কি, দেখেন আমাকে একটা কাজ দেওয়া হয়েছে, আপনাদের পরীক্ষা কিন্তু আসবে, একটা গল্পের মতো আসবে, সেই গল্পের থেকে আপনাকে বের করতে হবে। একটা কাজ দেওয়া হয়েছে আপনাকে, সেই কাজের মধ্যে আপনি কাজটাকে হচ্ছে কি 8টা ভাগে ভাগ করছেন। 1 নাম্বার রিকোয়ারমেন্ট কালেকশন, 2 নাম্বার হচ্ছে স্ক্রিন ডিজাইন, 3 রিপোর্ট ডিজাইন, 4 ডাটাবেস, 5 ইউজার ডকুমেন্টেশন, 6 প্রোগ্রামিং, 7 টেস্টিং, 8 ইনস্টলেশন। রিকোয়ারমেন্ট কালেকশনের পূর্বে কোনো কাজ কি করা লাগতেছে না, দ্যাটস ওয়াই তার প্রিসিডিং অ্যাক্টিভিটি মানে হচ্ছে তার আগের কাজ, আগের অ্যাক্টিভিটি কিচ্ছু নাই। স্ক্রিন ডিজাইনের আগে আমার রিকোয়ারমেন্ট কালেকশন দরকার, দ্যাটস ওয়াই 1 নম্বর কাজটা। রিপোর্ট ডিজাইনের আগেও আমাকে রিকোয়ারমেন্ট কালেকশনটা করতে হবে, এজন্য 1। জিনিসটা কি বুঝি নাই এখনো?
মানে এই আমার একটা জিনিসই একটা আরেকটুর উপর ডিপেন্ড করতেছে। ডিপেন্ডেন্সিস, যে আমি এই কাজটা করার জন্য আমার আগের কোন কাজটা দরকার পড়তেছে, আমার রিপোর্ট ডিজাইনটার জন্য রিকোয়ারমেন্ট কালেকশনটা দরকার, দ্যাটস ওয়াই আমি হচ্ছে যে প্রিসিডিং অ্যাক্টিভিটি 1 দিছে। ডেটাবেস ডিজাইনের জন্য স্ক্রিন আর রিপোর্ট দুটোই দরকার, দ্যাটস ওয়াই 2 আর 3 দিছে। ইউজার ডকুমেন্টেশনের জন্য শুধুমাত্র আমার ডেটাবেস ডিজাইন দরকার। প্রোগ্রামিংয়ের জন্য ডেটাবেস ডিজাইন দরকার। টেস্টিংয়ের জন্য আমার হচ্ছে কি এই প্রোগ্রামিং দরকার। টেস্টিংয়ের জন্য আমার এগুলো একটাও দরকার নাই, শুধুমাত্র প্রোগ্রামিং হলেই হয়। ইনস্টলেশনের জন্য 5 আর 7 নিলাম হচ্ছে এই ইউজার ডকুমেন্টেশন এবং টেস্টিংয়ের জন্য দরকার হচ্ছে আমার, মানে কার জন্য দরকার, ইনস্টলেশনের জন্য দরকার। সো এইটা বলার উদ্দেশ্যই হচ্ছে কি যে আমরা ইন্ডিকেট করব দ্য অ্যাক্টিভিটিস দ্যাট মাস্ট বি কমপ্লিটেড বিফোর দ্য স্পেসিফাইড অ্যাক্টিভিটি ক্যান বিগিন। অর্থাৎ আমি এই কাজটা করার আগে আমার যে আগের কাজটা এটা মাস্ট বি কমপ্লিট থাকতে হবে। এটা হচ্ছে কি আমার অ্যাক্টিভিটির ডিপেন্ডেন্সি বিটুইন টাস্ক। বুঝতে পারছি জিনিসটা? এটা জাস্ট কাজ আর কি, ধরে নিলাম কোনো একটা কাজ। আপনার যখন আমি পরীক্ষার হলে কোশ্চেন দেখলে বুঝতে পারেন যে আমি কাজ দিয়ে দিছি। স্ক্রিন ডিজাইন হচ্ছে কি আপনার ইন্টারফেসটা ডিজাইন, ইউএক্স ডিজাইন। আচ্ছা, রিপোর্ট ডিজাইন হচ্ছে কি যে আপনার যেভাবে আপনি ইন্টারফেসটা ডিজাইন করতেছেন সে অনুযায়ী আপনি রিপোর্ট বানাচ্ছেন, ডকুমেন্টেশন ডিজাইন। এই এটা ধরে নিছি আর কি যে কাজগুলো করা লাগতেছে। হ্যাঁ, কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে কি আপনাকে, আচ্ছা কোশ্চেন প্যাটার্ন হচ্ছে লাস্ট দেখলে বুঝবেন, মানে এই স্লাইড শেষ হলে যে কোশ্চেন প্যাটার্নটা কীভাবে আসতেছে। হ্যাঁ, সেটাই বলবো। দেখেন একটু আগে যেটা দেখলেন, আগের স্লাইডটা দেন তো। দেখেন আগের স্লাইডটা 2 আর 3-এর জন্য কিন্তু 1 লাগতেছে, আবার 4-এর জন্য হচ্ছে 2 আর 3 লাগতেছে, তাই না? এখন পড়টা দেন। দেখেন রিকোয়ারমেন্ট কালেকশন তার আগে কিন্তু কিছু লাগতেছে না, বাট স্ক্রিন ডিজাইন আর রিপোর্ট ডিজাইনের আগে কিন্তু 1 লাগতেছে বিকজ ফর 2 আর 3 দুটার জন্যই। 4-এর জন্য শুধুমাত্র 4-এর জন্য কিন্তু 2 আর 3 দুটাই লাগতেছে। আমি দিছিলাম 4-এর জন্য, অর্থাৎ ডাটাবেস ডিজাইনের জন্য কিন্তু স্ক্রিন ডিজাইন এবং রিপোর্ট ডিজাইন দুটাই লাগতেছিল, 2 আর 3। এরপর হচ্ছে ইউজার ডকুমেন্টেশনের জন্য শুধুমাত্র ডাটাবেস ডিজাইন লাগে। ইউজার ডকুমেন্টেশনের জন্য শুধুমাত্র 4 লাগতেছিল, আবার প্রোগ্রামিংয়ের জন্য শুধুমাত্র ডেটাবেস ডিজাইনটা লাগতেছিল ওই আগের স্লাইডটা অনুযায়ী। দেন দেখেন ইনস্টলেশনের জন্য শুধুমাত্র ইউজার ডকুমেন্টেশন লাগে, আর টেস্টিংয়ের জন্য ইনস্টলেশনের জন্য আচ্ছা টেস্টিংয়ের জন্য হচ্ছে শুধুমাত্র প্রোগ্রামিং লাগে, বাট ইনস্টলেশনের জন্য ইউজার ডকুমেন্টেশন লাগে, আবার টেস্টিংও লাগে। ঠিক আছে, বুঝতে পারছেন জিনিসটা? ওই ছক দেখে হচ্ছে কি আপনারা এটা ক্রিটিক্যাল পার্টটা হচ্ছে কি আপনারা ডিজাইন করবেন। মানে ওই শকের পার্টটা এখানে আমরা গ্রাফের সাথে দেখাইছি। হ্যাঁ, আচ্ছা তো অ্যাক্টিভিটি মানে হচ্ছে যে এই যে এখানে বক্সগুলো দেখতেছেন না, এই বক্সগুলোকে বলা হচ্ছে অ্যাক্টিভিটি, কোনটার পরে কোন কাজ হচ্ছে। এই যে আমি বললাম রিকোয়ারমেন্ট কালেকশন, তারপরে হচ্ছে স্ক্রিন ডিজাইন, রিপোর্ট ডিজাইন, আমি এগুলাকে মনে করেন ABC করে ধরে নিলাম। ABC দিয়ে এ হচ্ছে রিকোয়ারমেন্ট কালেকশন, তারপর হচ্ছে স্ক্রিন ডিজাইন, তারপর হচ্ছে রিপোর্ট ডিজাইন, তারপরে বললাম ডি হচ্ছে ডেটাবেস ডিজাইন বললাম। ABC করে ধরে নিলাম এগুলাকে। এই প্রত্যেকটা ABC হচ্ছে কি এক একটা অ্যাক্টিভিটি, কাজ, অর্থাৎ যার মধ্যে কোনো অ্যাকশন ভার্ব আছে। ইভেন্ট হচ্ছে আমরা এই কাজের জন্য আমি এইখান থেকে এখানে যাচ্ছি, এখান থেকে এখানে যাচ্ছি। আচ্ছা এই জিনিসটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। দেন এরপরটা দেন, এরপরটা। আচ্ছা দেখেন একটা এক্সাম্পল দেখাচ্ছি। অ্যাক্টিভিটি এই একটা আমি যে কোনো একটা অ্যাক্টিভিটিস বা যে কোনো একটা কাজ নিয়েছি, বানাবো। আমি বানানোর সময় একটা প্লাস্টিক বডি নিয়েছি, কিনেছি, সেটাকে ধরেছি এ। ডিজাইন কম্পোনেন্ট বি, কম্পোনেন্টটাকে তৈরি করা সি, অ্যাসেম্বল প্রোডাক্ট হচ্ছে ডি। অ্যাসেম্বল মানে কি, সবগুলোকে একত্র করা, কম্বাইন করা, ওটাকে বলা হয় অ্যাসেম্বল। সো 4টাকে হচ্ছে কি আমরা ABCD দিয়ে অ্যাক্টিভিটি দিয়ে হচ্ছে কি মার্ক করে নিয়েছি। এখন আমরা বলতেছি যে ইমিডিয়েট প্রিডিসেসিং মানে হচ্ছে কি যে এর জন্য আমার কোনো ইমিডিয়েট কিছু লাগতেছে না, বি এর জন্য আমার ইমিডিয়েট কিছু লাগতেছে না, বাট সি এর জন্য হচ্ছে কি আমাকে এই শুধুমাত্র বি লাগতেছে, ডিজাইন কম্পোনেন্ট লাগতেছে।
আর অ্যাসেম্বল প্রোডাক্ট অর্থাৎ প্রোডাক্টটাকে পুরোপুরি তৈরি করার জন্য কিন্তু আমার এ আর সি লাগতেছে। এটা বুঝতে পারছি? আচ্ছা, আমি প্লাস্টিক বডি দিয়ে কি ডিজাইন করতেছি? খাতা কলম ডিজাইন করতেছি। আমি কিনেছি, বাট ডিজাইনের জন্য তো আমার প্লাস্টিক বডি লাগতেছে না। দেখেন, আমি যদি এটাকে আরও বড় করে ভাগ করতাম, আমি জাস্ট এটা এক্সাম্পল, আমি যে আরও বড় করে ভাগ করতাম, আরও কয়েকটা অ্যাক্টিভিটি দিতাম, তাহলে হচ্ছে আমি বলতে পারতাম যে আমার ডিজাইনটার জন্য আগের কিছু লাগতেছে। বাট আমি কেনার পরে কি ডিজাইন করি, বা আমি যখন ডিজাইন করতেছি তখন কি আমার হার্ডওয়্যার দেখে দেখে কি ডিজাইন করতেছি? না, প্ল্যানিং অনুযায়ী ডিজাইন করতেছি। দ্যাটস ওয়াই আমি কিনেছি কি না কিনেছি তার সাথে ডিজাইনের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে? দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমরা এভাবে জাস্ট অ্যাক্টিভিটিগুলোকে দিলাম। পড়তে যান। দেখেন, আচ্ছা আগেটা একটু দেন তো। এ বি সি ডি, এর জন্য কিছু নাই, বি এর জন্য কিছু নাই, সি এর জন্য হচ্ছে বি, ডি এর জন্য হচ্ছে এ আর সি। হ্যাঁ, ইম্পর্টেন্ট। দেখেন 0 1 2 3 এগুলো হচ্ছে কি ইভেন্ট, বাট কাজগুলো হচ্ছে এগুলা। দেখেন এ, তার আগে কিছু আছে? এর জন্য কি আমার কোনো প্রিডিসেসর দরকার? না। বি এর জন্য কোনো প্রিডিসেসর দরকার নাই, বাট সি এর জন্য বি দরকার। যখন আমি সি নিচ্ছি, সি এর জন্য হচ্ছে কিন্তু আমার বি দরকার, ইমিডিয়েট প্রিডিসেসর। ভালো করে খেয়াল করেন, এ এর জন্য কিছু দরকার নাই, বি এর জন্য কিছু দরকার নাই, বাট সি এর জন্য কিন্তু আমার বি দরকার। তারপরে ডি এর জন্য কি দরকার? এ দরকার আর সি দরকার। জিনিসটা বুঝতে পারছি? এই জন্য বলছিলাম এ বি সি ডি এগুলো হচ্ছে অ্যাক্টিভিটি। অর্থাৎ এ হচ্ছে বলছিলাম যে বাই প্লাস্টিক প্রোডাক্ট, বি হচ্ছে কি জানছিল মানে ডিজাইন করা আর কি, এই মানে ডিজাইন করা, তারপর হচ্ছে কি প্রোডাক্টটাকে মেক করা, লাস্টে হচ্ছে অ্যাসেম্বল করা। চারটা ভাগে ভাগ করছিলাম। সো আচ্ছা আগেটা আবারটা দেন। সো আমরা হচ্ছে কি এ এর জন্য কিছু লাগতেছে না, বি এর জন্য কিছু লাগতেছে না, বাট সি এর জন্য হচ্ছে কি আমার বি লাগতেছে, আর ডি এর জন্য হচ্ছে কি এও লাগতেছে, সিও লাগতেছে। ঠিক আছে? ওকে, পড়তে দেন। সেখানে জাস্ট এভাবে আমরা সিকোয়েন্সটাকে অ্যাক্টিভিটিটাকে এইভাবে সিকোয়েন্সিং করেছি যে can start work on activities A and B anytime since neither of these activities depends upon the completion of prior activities. A এবং B যে কোনো সময় শুরু করতে পারে তাদের কাজ, তাদের শুরু করার জন্য প্রিভিয়াস কোনো অ্যাক্টিভিটিসের ডিপেন্ডেন্সির প্রয়োজন নাই, বা প্রিভিয়াস কারোর উপর সে ডিপেন্ড করতেছে না। 2 হচ্ছে অ্যাক্টিভিটি সি ক্যান নট বি স্টার্টেড আনটিল অ্যাক্টিভিটি বি হ্যাজ কমপ্লিটেড। যতক্ষণ পর্যন্ত বি কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সিটা শুরু হবে না। Activity D cannot be started until both activities A and C have been completed. ডিটা ততক্ষণ পর্যন্ত শুরু হবে না যতক্ষণ পর্যন্ত এ আর সিটা কমপ্লিট না হবে। লাস্ট হচ্ছে দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ইজ রেফার্ড টু অ্যাজ দ্য পার চার্ট বা সিপিএম। আচ্ছা, আমি যদি এখন এটাকে গ্রাফিক্যালি সাজাই তাহলে হচ্ছে কি এটা একটা পার চার্ট তৈরি হবে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিলাম। এ বি সি ডি এফ জি পর্যন্ত নিছি, বাট এগুলো কাজ কি বললাম না, জাস্ট এ থেকে জি পর্যন্ত নিলাম। নেওয়ার পরে বললাম এ আর বিতে আমার কোনো ইমিডিয়েট প্রিডিসেসর নাই, বা তাদের শুরু করার জন্য কাউকে লাগতেছে না। সি এর জন্য বি লাগতেছে, ডি এর জন্য এ আর সি লাগতেছে, ই এর জন্য সি, এফ এর জন্য সি, জি এর জন্য ডি এফ। ধরেন এটাকে একটু করে দিই, ডি ই এফ জি। সো লাগতেছে না, সি এর জন্য লাগতেছে হচ্ছে বি, ডি এর জন্য এ সি, ই এর জন্য সি, এফ এর জন্য সি, আর জি এর জন্য হচ্ছে ডি ই এফ। জান আপনারা করেন এটা, নেটওয়ার্ক ডায়াগ্রামটা করেন। এটাকে দেখে নেটওয়ার্ক ডায়াগ্রামটা সবাই বানান।
জিরো যে মাঝখানে ইভেন্ট মানে 0 1 2 3 নোটগুলো ওগুলো কোনো বিষয় না। है ना বিয়ের কোনো ইস্যু নেই সি এর জন্য না না এভাবে না এভাবে না এভাবে না এভাবে না এভাবে না আপনি 0 দিয়ে 1 দিয়ে হচ্ছে ইয়া করবেন সিকোয়েন্সিং করবেন ধরেন যে এর জন্য কাউকে দরকার নাই বা বি এর জন্য কাউকে দরকার নাই সাপোজ এর জন্য কাউকে দরকার নেই বি এর জন্য এই মাঝখানে থাকবে হচ্ছে আপনার অ্যাক্টিভিটিগুলো এইগুলো হচ্ছে কি সিকোয়েন্স 0 1 2 3 দিয়ে সিকোয়েন্সিং করবেন আবারটা করে আনতে জিনিসটা বুঝতে পারছেন কি বলছি এভাবে না এভাবে না 0 1 2 হ্যাঁ হ্যাঁ এই যে গেল তারপর হচ্ছে ডি সি এর জন্য দরকার হচ্ছে বি হ্যাঁ ডি এর জন্য দরকার হচ্ছে এ আর সি দরকার হচ্ছে এ আর সি সি কই দিয়েছেন কিন্তু সেটা তো ডি এর আগে দরকার ডি এর প্রিভিয়াস দরকার ইমিডিয়েট প্রিভিয়াস এটা তো পরে হয়ে গেল প্রিভিয়াস দরকার না এইটাতে এটাই দেবো আর কেউ পারছি কোনটা ইয়ে দেন দেন অপারেটর চালাচ্ছে ক্লাস শেষ নেই ক্লাস টাইম শেষ হয়েছে আচ্ছা ঠিক আছে আমি যদি টাইম নিয়ে আমি ইয়া করি একটু দেখেন পটা দেন জিরো এর জন্য কেউ নাই বি এর জন্য কেউ নাই সি এর জন্য বি দরকার তারপর হচ্ছে এটা হলো সি দরকার ডি এর জন্য দরকার কে ডি এর জন্য এ দরকার আর সি দরকার সি সরাসরি এখানে যেতে পারতেছে না দ্যাটস ওয়াই এখান থেকে ডট করে এখানে আনছি ডামি হিসাবে গেল তারপরে হচ্ছে ডি এর জন্য দরকার তারপর হচ্ছে ই এর জন্য কাকে দরকার শুধু সি দরকার এফ এর জন্য শুধু সি দরকার জি এর জন্য ডি ই এফ দরকার শেষ পড়া ওকে সো দেখেন আমরা যে কাজটা করছিলাম এই কাজটার জন্য
অপটিমিস্টিক, পেসিমিস্টিক, আর হচ্ছে ওই ইয়াটা আপনার ওই রিয়েলিস্টিকটা। বললাম না এক এক জায়গায় এম লেখা, এক এক জায়গায় আর লেখে আর কি, এক এক বই থেকে এক এক রকম লেখা হয়। তো দুটো বই থেকে নিয়েছিলাম, একটা বই আর লেখা ছিল, একটা বইতে এম লেখা ছিল, জাস্ট দুটোই বললাম একই কথা। সো এম লেখেন, এম মানে হচ্ছে নর্মাল টাইম। আচ্ছা, সো আমরা এই যে এই ইয়াগুলো আপনারা বলতে পারেন সেগুলো কোত্থেকে নিব, এগুলো আপনারা নিজেদের মতো করে নিতে পারেন, সমস্যা নেই। আপনারা আপনাদের মতো করে নিজেদের মতো, কিন্তু একটু লজিক্যালি নিন। যখন বলবেন যে ইনস্টলেশনের জন্য 3 সপ্তাহ ইনস্টলেশন লাগে না, আধা ঘন্টা লাগে, 10 মিনিট লাগে, তো আপনি ইনস্টলেশনের জন্য ওইভাবে নিন না। গেল। সো আপনি হচ্ছে কি এই ইয়া নিলাম, অ্যাক্টিভিটি, প্রিডিসেসর, তারপর হচ্ছে কি অপটিমিস্টিক, পেসিমিস্টিক, আর হচ্ছে আমার রিয়েল টাইম, 3টা নিয়ে তারপরটা হচ্ছে আপনারা ইয়া বের করবেন, পড়েন। তারপরটা হচ্ছে আপনারা ইয়া বের করবেন, এস্টিমেট টাইমটা বের করবেন, ঠিক আছে? পড়েন। সো এটা হচ্ছে আগেরটা জাস্ট হচ্ছে এই আগেরটা যেটা, এটা যে করছি না, সরি এটা যে করছি না এই এটারটার, অর্থাৎ এই যে এখানে আরেকটা করছি আর কি, এ থেকে জি পর্যন্ত আরেকটা করছি আর কি। সো এইটার গ্রাফ ওটা গ্রাফ। আচ্ছা, যদি তা না হয় আমি জাস্ট একটু দেখাই, আগে একটু বের করে, আগে যান, এটা আগেরটা, এটা আগেরটা। আচ্ছা, এ হচ্ছে ড্যাশ, বি হচ্ছে এ, সি হচ্ছে এ, ডিতে এ না, ডিতে এ, ইতে ইবি, এফ সি, ডি এফ। আচ্ছা, এখন ছবি দিতেন তাহলে, নেটওয়ার্ক ডায়াগ্রামে যান। আচ্ছা, নেটওয়ার্ক ডায়াগ্রামটা দেখেন, এর জন্য কোনো কিছু নাই, প্রিভিয়াস কিছু নাই। বি এর জন্য হচ্ছে কি শুধুমাত্র এ দরকার, তাহলে এ গেল, বি গেল। তারপর হচ্ছে সি এর জন্য এ দরকার, সি এর জন্য এ দরকার। ডি এর জন্য এ দরকার, ডি এর জন্য এ দরকার, গেল। ই এর জন্য হচ্ছে শুধু বি দরকার, এই যে প্রিভিয়াস ইমিডিয়েট প্রিসিডিংসটা, জাস্ট আগেরটা। ই এর জন্য বি দরকার শুধু, এফ এর জন্য সি দরকার, এফ এর জন্য শুধু সি দরকার, বুঝতেছি? তারপরটা হচ্ছে কি এফ গেল, তারপর হচ্ছে কি জি, জি এর জন্য দরকার হচ্ছে কি ডিইএফ, ডিইএফ, জাস্ট প্রিভিয়াসটা, বুঝতে পারছি? এই আচ্ছা, এখান থেকে আমরা বের করব, পটা দেন। আচ্ছা, জাস্ট আগেটা আবার দেন। দেখেন, আমি যদি এখন আপনাকে বলি যে আমি এ থেকে হচ্ছে জিতে, সরি 1 থেকে হচ্ছে 6-এ যাচ্ছি, বা এ থেকে জিতে যাচ্ছি, মোট কয়টা পাথ? একটা হচ্ছে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 5, 5 থেকে 6। কে কে ছিল মাঝখানে? এ, 2 থেকে 3-তে বি, 3 থেকে 5-এ হচ্ছে ই, আর 5 থেকে 6-এ হচ্ছে জি। একটা গেল। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে 1 থেকে 2, 1 2 5 6, হ্যাঁ 1 2 5 6, মাঝখানে কে কে? এ ডি জি, এ ডি জি। আরেকটা হচ্ছে 1 2 4 হ্যাঁ 5 1 2 4 5 6, এ এফ জি। ওকে, গেল। আবার দেখেন, এটা কিন্তু মাঝখানে আবার নিচের নাম্বারও লেখা আছে, এই নাম্বারগুলো কি বলেন তো? না এই নাম্বারগুলো এস্টিমেটেড টাইমটা বের করলাম না, অপটিমিস্টিক পেসিমিস্টিক দিয়ে বের করলাম, এস্টিমেটেড টাইমটা যেটা বের হয়েছে সেটা হচ্ছে এখানে দিয়ে দিচ্ছে। আগেটা দেন তাহলে বুঝতে পারবে। এই যে এস্টিমেটেড টাইমটা, এই এস্টিমেটেড টাইমটা হচ্ছে এ বি সবগুলোর জন্য জাস্ট দেওয়া হয়েছে। এখন দেন পরটা দেন। তাহলে এস্টিমেটেড টাইমটা যেটা দেওয়া হয়েছে সেই টাইমটা হচ্ছে কি একটা করে যোগ, ধরেন যদি আমি এটা যোগ করি, এ থেকে মানে এ 1 থেকে 2, 2 থেকে 5, 5 থেকে 6, তাহলে হচ্ছে কি 5 আর 4 9, 9 আর 8 হচ্ছে 17, এটা হচ্ছে 17। তারপরটা হচ্ছে 5 আর 3 8, 8 আর 6 14, 14 আর 8 হচ্ছে 22, 5 8 8 5 13, 13 5 15, 15 আর 8 হচ্ছে জানা
8 7 15, 15 আর 5 20, 20 আর 28। কোনটা জানো? এটা না, 28। আচ্ছা, তার মানে হচ্ছে যে এইটার জন্য লাগছে 22 উইক, এটার জন্য 17 উইক, এটার জন্য হচ্ছে এক্সপেক্টেড টাইম 28 উইক। এখন দেন আমি এখান থেকে ক্রিটিক্যাল পার্টটা বের করে ফেলি তাহলে। এই যে পাথ 1, পাথ 2, পাথ 3, আপনি যেটাকে যে পাথ ধরেন, একটা হচ্ছে 22 উইক লাগছে, একটা হচ্ছে 28 উইক লাগছে, একটা হচ্ছে 17 উইক লাগছে। ঠিক আছে, এখান থেকে ক্রিটিক্যাল পার্টটা বের হবে, বের করেন। ক্রিটিক্যাল পার্টটা হচ্ছে এই তিনটার মধ্যে ম্যাক্সিমাম কে, 22, 28 আর 17 মধ্যে ম্যাক্সিমাম কে 28 বের হলো। সো ইট ইজ নোটিস দ্যাট পাথ 2, মানে যেটা আমরা কি পাথ 2 ধরছি 28, সেটার মধ্যে হচ্ছে কি ম্যাক্সিমাম টাইম। দেয়ারফর দ্য ক্রিটিক্যাল পাথ ইজ 1 2 4 5 6। আচ্ছা, তার মানে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিসগুলো কে কে তাহলে? এ সি এফ জি, এই চারটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি। তাহলে এই চারটা বাদে বাকি তিনটা যেগুলো আছে মানে হচ্ছে বি ডি আর ই নন ক্রিটিক্যাল, এগুলো আমার লাগতেছে না, এগুলো মানে এগুলোতে কোনো অ্যাক্টিভিটিস নাই এই মুহূর্তে, শুধুমাত্র এ সি এফ জিতে হচ্ছে কি আমার অ্যাক্টিভিটিস আছে। সো প্রজেক্ট টাইম হচ্ছে তাহলে 28 উইক। মানে আমি এই প্রজেক্ট করার সময় আমি এটা মাথায় রাখবো যে ওই যে বিডিই যেটা ওইটা আমাকে একটু কম গুরুত্ব দিলে হবে। হ্যাঁ, এখন আসি আপনার প্রশ্নে। প্রশ্ন কিভাবে? আপনাকে গল্প দেওয়া থাকবে, গল্পের মধ্য থেকে আপনাকে অ্যাক্টিভিটিগুলো বের করতে হবে। এ বি সি ডি এফ, আপনি যেভাবে অ্যাক্টিভিটি করেন, আপনার যতগুলো অ্যাক্টিভিটি হয় আর কি, অ্যাক্টিভিটি বের করলেন, এই অ্যাক্টিভিটিগুলোকে আপনি সাজাবেন, সাজায়ে তারপরে তার অপটিমিস্টিক, পেসিমিস্টিক, রিয়েলিস্টিক, এক্সপেক্টেড টাইম উইথ আপনার হচ্ছে ইয়াটা কী যেন বলে ওটাকে, ডিপেন্ডেন্সিগুলো বের করলেন। এখন ডিপেন্ডেন্সিটা আপনার উপর বেস করতেছে যে আপনি কতটুকু লজিক্যালি দিচ্ছেন, যে এটার আগে এটা হবে কিনা, এটার আগে এটা হবে কিনা। লজিক্যালি আপনি আপনার ডিপেন্ডেন্সিগুলো দিলেন, দেওয়ার পরে আপনি হচ্ছে এই নেটওয়ার্ক ডায়াগ্রামটা বানাবেন, তারপরে হচ্ছে এটা দিয়ে লাস্টে ক্রিটিক্যাল পার্টটা বের করবেন। এই হচ্ছে আপনার কোশ্চেন, বুঝছি? তাহলে স্যার এটা বিভিন্ন জনের বিভিন্ন রকমের উত্তর হবে। 100%, 100%। হয়তো ক্রিটিক্যাল পার্টটা কীরকম আসতে পারে, বাট অবশ্য ক্রিটিক্যাল পার্টটা একরকম আসবে না, বিকজ অফ আমি ডিপেন্ডেন্সি কী ধরতেছি আমার উপর বেস করে, আমি অপটিমিস্টিক টাইম, পেসিমিস্টিক টাইম কী ধরতেছি পুরোপুরি আমার উপর বেস করতেছে, আমার উপর ডিপেন্ড করতেছে, যার যা নিজের উপর ডিপেন্ড করতেছে। সো যে যেভাবে দেন আপ টু ইউ, বাট লজিক্যালি দিয়েন। ঠিক আছে, ওকে। সো এই হচ্ছে কি আমার এখানে এক্সাম্পল আছে, আপনারা চাইলে এক্সাম্পলগুলো করতে পারেন। হ্যাঁ, সবগুলা এটি সিঙ্গেল আমি কালকে রাতে দিয়েছি।